চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তা বটে। তোমার কি হয়েছে বলো তো? কোথায় ভাবলাম দুজন একসাথে বসে জ্যোৎস্না বিলাস করব, অথচ তুমি কেমন মুখ গোমরা করে বসে আছো। না না, তেমন কিছু হয়নি। হয়েছে হয়েছে, না না করে আর কথা ঘুরিয়ে দিতে হবে না। 5 বছর ধরে সংসার করছি, কখন কি হয় না হয় তা তো নিজে বলো না, কিন্তু মুখের ভাবভঙ্গিতেই সব বুঝিয়ে দাও। এবার ভালোভাবে বলো তো কি হয়েছে। মধুবালার অমন আদুরে কণ্ঠেও দীনেশের হাবভাবের কোনো পরিবর্তন ঘটল না। সে অবাক চোখে ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে রইল। মধুবালা খানিকটা বিরক্ত হয়েই বলল, কি গো, বলো না, আমি তো তোমার বউ। আমাকে যদি সব কথা নাই বলতে পারো, তাহলে আর তোমার বউ হয়ে আমার লাভ কি বলো? আমাকে না বললে আর কাকে বলবে শুনি? এমন ভরা একটা পূর্ণিমার চাঁদ আমি দেখেছিলাম যখন আমি কিশোর বয়সের ছিলাম। সেদিনের রাত বেশ সুন্দর ছিল। বাবা মা, আমি, বর্দা, আমরা সবাই মিলে ঠিক আজকের মতোই চাঁদ দেখার জন্য ছাদে উঠে বসেছিলাম। তখন আমাদের বাড়ি অতটা উন্নত মানের ছিল না, তবে যা ছিল তা একটা পরিবারের সুখে শান্তিতে থাকার জন্য যথেষ্ট ছিল। কিন্তু সেই পূর্ণিমার রাতটাই। কথাটা বলতে গিয়ে দীনেশ কেমন যেন কেঁপে উঠল। মধুবালার দীনেশের এমন আচরণ দেখে বেশ অবাক লাগলো। সে বেশ বুঝতে পারল দীনেশের জীবনের সেই রাতে কোনো এক ভয়ানক ঘটনা ঘটে গেছে। সে দীনেশের হাতে হাত রেখে বলল, তুমি নিঃসন্দেহে আমাকে সব কথা খুলে বলতে পারো, ভয় পেও না, আমি তো তোমার সাথেই আছি। সেদিন বিকাল থেকেই আমি আর আমার বর্দা বেশ কৌতূহলী ছিলাম ভরা পূর্ণিমা দেখার জন্য। খবরের কাগজ, বিভিন্ন টেলিভিশনে দেখিয়েছিল সেই রাতে ভরা পূর্ণিমা দেখা যাবে। পূর্ণিমার চাঁদ অন্যান্য সময়ের চাইতে বড় এবং উজ্জ্বল হবে। আমরা দুই ভাই এই বিষয় নিয়ে বেশ কৌতূহলী হলেও বাবা মা কেউই খুব একটা উৎসাহিত ছিলেন না। মায়ের কাছে গিয়ে বারবার চাঁদ দেখার বিষয় নিয়ে উৎসাহ প্রকাশ করলেও মা বরাবরই মুখটা মলিন করে আমাদের বলেছিলেন, এসব পূর্ণিমার রাতে অত উচ্ছ্বাস না করাই ভালো বাছা। খুব ভালো হয় তোরা যদি আজ রাতে বাড়ি থেকে বের না হোস। আহ মা, তুমি শুধু শুধু এসব কুসংস্কার বিশ্বাস করো। কি এমন হবে বাড়ি থেকে বের হলে? হ্যাঁ মা, ছোট তো ঠিকই বলছে। কি এমন ভাবছো বলো তো? তোরা এ যুগের ছেলে, আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা তোদের কাছে কুসংস্কার বলেই মনে হবে, কিন্তু প্রকৃতির নিয়মের বাহিরেও একটা আলাদা জগৎ আছে যা আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে। একমাত্র বিধাতা ছাড়া কেউ জানেন না সেই জগতের নিয়ম কানুন। মা, তুমি যে দিন দুপুরে ভূতের গল্প করবে তা ভাবিনি। আজ তো তোমাকে আর বাবাকে নিয়েই ছাদে উঠবো, আমি আর ছোট। কিরে ছোট, তাই তো? হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছ। আজ মা বাবার ভয় একদম কাটিয়েই ছাড়বো। তোদের আগলে রাখার জন্য হলেও আমরা তোদের সাথে যাব। কিচ্ছু হবে না মা, তুমি দেখো। অনেকটা জোর করেই আমি আর বর্দা বাবা মাকে রাজি করিয়ে সেই রাতে ছাদে উঠলাম পূর্ণিমার চাঁদ দেখার জন্য। আমরা দুই ভাই বেশ আনন্দে মেতেছিলাম, কিন্তু বাবা মায়ের চোখে ছিল অজানা এক ভয়। তাদের চোখ জোড়া যেন সতর্ক হয়ে কি যেন খুঁজছিল। মাকে বেশ অভয় দিয়ে আমি বললাম, দেখছো মা, তোমরা শুধু শুধু কি না কি চিন্তা করছিলে, অথচ এখানে কোনো ভূত প্রেত কিচ্ছু নেই। বিপদ কখনো বলে কয়ে আসে না রে বাবা, সতর্ক থাকতে হয়। অনেক হয়েছে, অনেক আনন্দ করেছিস তোরা, অনেক হয়েছে, চাঁদ দেখা, এবার নিচে চল। বাবা, আর একটু থাকি না, এত উতলা হচ্ছ কেন? তোমরাও তো একটু থাকতে পারো নাকি, দেখবে ভালো লাগবে। না, আমি আর এখন এখানে থাকতে চাই না।
আর এটাও চাই না আমার পরিবারের লোকজন এখানে থাকুক। আমাদের জোরাজুরিতে বাবা মা শেষমেশ ছাদে থেকে যান। সবকিছু খুব স্বাভাবিকই ছিল। হঠাৎ আমাদের দুই ভাইয়ের কানে আসে দূরে কোথাও শিয়াল ডাকছে, আর সেই শিয়ালের কণ্ঠ ছিল খুবই করুণ। আমি কিছুটা ভয় পেয়ে বড়দাকে বলি, দাদা শুনতে পাচ্ছিস? দূরে কোথায় জানি শিয়াল ডাকছে। এই এত বছর ধরে এ বাড়িতে আছি, অথচ এর আগে তো কখনো আমাদের অঞ্চলে কোনো শিয়ালের ডাক শুনিনি। আমিও তো তাই ভাবছি রে ছোট, এটা কি আসলে শিয়ালের ডাক নাকি অন্য কিছু? দাদার সাথে এসব নিয়ে আমার কথা হচ্ছিল। ঠিক তখনই চোখ গেল ছাদের কোণায়। দেখি ভরা পূর্ণিমার অমন ঝলমলে আলোর মধ্যে কালো এক অবয়ব। এমন কিছু দেখতে পাবো আমি কল্পনাও করিনি। ভয়ে মুখের ভাষা আমি হারিয়ে ফেলেছি। আস্তে আস্তে কালো অবয়বটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটু কাছাকাছি আসতেই আমার শরীরের শিরদাঁড়া বয়ে একটা রক্তস্রোত বয়ে গেল। এমন ভয়ানক কিছু আমি আগে কখনো দেখিনি। মানুষরূপী পিশাচ, তার চোখগুলো লাল লাল হয়ে জ্বলছিল, যেন রক্ত টকবক করছে। আর তার চোখ, দাঁত, নখ এই সব নিমিশেই একটা মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলবে এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এক ভয়ঙ্কর হাসি দিয়ে আমাদের দুই ভাইয়ের দিকে এগিয়ে আসছিল। ভয়ে আমরা দুই ভাই কাঁপছিলাম। পিছন থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম বাবা মা বলছেন, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। ওগো, তুমি কিছু একটা করো না, ছেলে দুইটা যে বড্ড বিপদে পড়েছে। তোমাদের ছেলের আমি আগেই সাবধান করে দিয়েছিলাম। আমার তখনই বিস্তারিত খুলে বলা উচিত ছিল। এখন এই রাক্ষসের হাত থেকে ওদের বাঁচাবো কি করে? বাবা, ও বাবা, আমার বেশ ভয় করছে, কিছু একটা করো না বাবা। তোরা ভয় পাস না, তোরা একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাক। ওপারে বিধাতা আছেন, তিনি কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন বাবা। কিন্তু বাবার এসব অভয় বানিয়ে আমার কোনো কাজেই দিল না। দেখতে দেখতে সেই রাক্ষস তুলো পিশাচটি বড়দাকে কামড় দিয়ে আমার কাছ থেকে আলাদা করে নিল। চোখের সামনে পিশাচটি তার ধারালো দাঁত আর নখ দিয়ে বড়দার শরীরটি ছিন্নভিন্ন করে ফেলল। বড়দা শুধু ভয় যন্ত্রণা করে বাঁচাও বাঁচাও এসব বলে চিৎকার করছিল। বাঁচাও 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 কেউ। কিন্তু এক পাওয়া এগোনো সাহস পেলাম না আমি। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসটি বড়দাকে খেয়ে সাবার করে তার রক্তমাখা ধারালো দাঁত বার করে আমার দিকে তাকিয়ে চাপা গর্জন করতে লাগলো। গল্পের এতটুকুতে এসে দীনেশ হাঁপাতে শুরু করলো। মধুবালা বিস্ফোরিত চোখে দীনেশের দিকে তাকিয়ে রইল। সে কল্পনাও করতে পারেনি দীনেশের বড় ভাই এভাবে মারা গেছে। এর আগেও প্রতিবার বড়দার মৃত্যুর কারণ জানতে চাইলে দীনেশ এড়িয়ে যেত। মধুবালা দীনেশকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি শান্ত হও গো, আর বলতে হবে না। না, আজ এই গল্প আমি এখানেই শেষ করব। সেদিন যদি বাবা ছাদে ওঠার আগে আমাদের ওই ভয়ানক জিনিসের ব্যাপারে আগেই সাবধান করতেন, তাহলে অন্তত বাড়ির ভিতরে বসে থাকলেও নিজেদের প্রতিরক্ষা করতে পারতাম। আর দাদাও আজ আমাদের মাঝে থাকতেন। কিন্তু বাবা মায়ের ভুলের কারণেই দাদাকে আর আজকে মাসুল দিতে হলো। ঠিক আছে, এরপর ওই নেকড়ে কোথায় গেল? সে তোমার কোনো ক্ষতি করেনি তো? সে আমার ক্ষতি করার জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়তেই আচমকা আমি দেখতে পাই পেছন থেকে আরও একটা রাক্ষস সেই রাক্ষসটিকে তাড়িয়ে দিল। আমি পিছনে ঘাড় ঘুরিয়ে মা বাবার দিকে তাকাতেই দেখি সেখানে একটি মানুষ খেকো রাক্ষস দাঁড়ানো, কিন্তু মা বাবা নেই। এরপরে আমার আর বুঝতে বাকি রইল না আমার মা বাবা আসলে মানুষ ছিল না, তারাও ছিল মানুষ খেকো রাক্ষস। আর তখন সে রাক্ষসটি ওই রাক্ষসকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। আর সেটা আর কেউ নয়, আমার নিজের বাবা। কি বলছো না যে কিছু? তার মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা মানুষ ছিলেন না? তাহলে তুমি আর দাদা কি করে হলে? দাদা না, শুধু আমি। দীনেশের কথা শুনতেই মধুবালার হাড় হিম হয়ে গেল। সে কল্পনাও করেনি তার স্বামী কোনো মানুষ নয়, বরং মানুষ খেকো রাক্ষস।
ভেতরে যাও মধু। অমন করছো কেন গো তুমি? কি হয়েছে? কথা বাড়িও না, যা বলছি তাই করো। কিন্তু কোনো কিন্তু নয়, এক্ষুনি যাও বলছি।